সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ক্লাসে। আজকে তোমরা জানো, যেমন এর আগে আমি ডিক্লেয়ার করেছিলাম যে আজকে আমরা শুরু করব নিউক্লিয়ার ফিজিক্স 2। তো আমার কথা থেকে বোঝা যাচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স 1 নামে একটা সাবজেক্ট আমরা পড়ে এসেছি। কোথায় পড়েছি? থার্ড ইয়ার স্যার। থার্ড ইয়ারে পড়েছি। যেমনটি বলছিলাম, তোমাদের প্রত্যেকটা কোর্সেই একটা এটা বিশাল সমুদ্র। তার মধ্যে আন্ডার গ্রাজুয়েট লেভেল পর্যন্ত কোর্সের যে অ্যালাইনমেন্ট গুলো করা হয়েছে কয়েকটা ফিল্ডের দিকে ফোকাস করে করা হয়েছে। যেমন তোমরা যারা ফোর্থ ইয়ার অনার্স কমপ্লিট করছো, তো এই ফোর্থ ইয়ার বা 4 ইয়ার অনার্স কমপ্লিটের পর পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে এই অনার্স লেভেলে একটা রিসার্চ প্রজেক্ট থাকে, এবং অন দ্য বেসিস অফ দ্যাট, দ্য অ্যাচিভমেন্ট অন দ্যাট প্রজেক্ট, অনেকেই কিন্তু মাস্টার্স বা এমফিল না করে সরাসরি পিএইচডি তে অ্যাডমিশন, এবং আমি পেয়েছি এরকম অনেক প্রফেসর পেয়েছি যারা বিএসসি পিএইচডি, মাঝখানে মাস্টার্স নাই। ইয়েস, ইটস ট্রু। কারণ পিএইচডি হচ্ছে একটা গবেষণা ধর্মী ডিগ্রি, আর আমাদের বেসিক লার্নিং লেভেলটা হচ্ছে আসলে আমাদের ধরে নিই আমাদের সিলেবাস কারিকুলাম অনুযায়ী মাস্টার্স পর্যন্ত। কিন্তু 4 ইয়ার অনার্সের সিলেবাসটা দিয়েই বর্তমান আমরা মাস্টার্স লেভেলে যে কোর্স ওয়ার্ক গুলো করাই সেটা অনেকাংশে কভার করানো সম্ভব। তার মানে হচ্ছে ফোর্থ ইয়ারে যদি একটা রিসার্চ প্রজেক্ট থাকে এবং সেটা যদি তোমার টোটাল কোর্সের একটা ভালো অংশ ক্যারি করে, তাহলে কিন্তু এটাই একটা কমপ্লিট ডিগ্রি হয়ে যায়। এবং এর আগে রেকর্ড রয়েছে, আহ, ভুরি ভুরি রেকর্ড রয়েছে। যেমন আমরা যে মানে মেডিকেল ডিগ্রি গুলো আমরা যেগুলো দিই, তারপরে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি গুলো দিই, ওরা কিন্তু অনার্স এর পরে, অর্থাৎ 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট করার পরে কিন্তু তারা ওই একই পোস্টে চাকরিতে জয়েন করতে পারে, যেটা আমরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার পরে জয়েন করি। তার কারণ অবশ্য কিছু চেঞ্জ এখন আসবে যখন আমরা ইউনিফর্মিটিতে চলে যাব। হয় জেনারেল লাইনে 4 ইয়ার্স অনার্স এর স্টুডেন্টরা সরাসরি ওই সমস্ত পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, অথবা যারা 4 ইয়ার্স করেছে, 4 ইয়ার্স যারা করেছে তাদেরকে আর 1 বছর মাস্টার্স করে আমাদের সমান হতে হবে, একটা ইউনিফর্মিটিতে আসবে। এখানে একটা বৈষম্য এর আগে ছিল। আবার সেটাকে বৈষম্য বলা ঠিক নয়, এই সেন্সে যে আগে কিন্তু আমাদের দেশে অনার্স ছিল 3 বছর, মাস্টার্স ছিল 1 বছর। সো তুমি যেহেতু এখন ফোর্থ ইয়ারে পড়ো, তুমি ডেফিনেটলি আগের মাস্টার ডিগ্রি কোর্স করছো, এটা মাথায় রাখবে। আর এরপরে তুমি যে মাস্টার্সটা করবে সেটা কিন্তু অ্যাডভান্সড সিলেবাস। ইনফ্যাক্ট তোমার ফোর্থ ইয়ারের অনেক সিলেবাস কিন্তু অ্যাডভান্সড ফিজিক্স এর সিলেবাস। কেমন? এবার আমরা একটু সামনে আমার মনে আছে তো আমরা কি পড়েছি। থার্ড ইয়ারও নিউক্লিয়ার ফিজিক্স ছিল আমাদের, আহ, মানে কম্পালসারি কোর্স হিসেবে ছিল। থার্ড ইয়ার পর্যন্ত কোনো ইয়ে ছিল না, মানে কি বলে, ইলেকটিভ কোনো অপশন ছিল না। আর মাস্টার্সে গিয়ে আমরা আমাদের রিসার্চের ফিল্ডটা আলাদা করি। এবার প্রশ্ন হচ্ছে, আগে আমরা একটু সিলেবাসটা দেখি। কয়টা চ্যাপ্টার আছে এখানে? 1, 2, 3, 4, 9টা স্যার। 5, 6, 7, 8, 9। দুটো বিষয়। একটা হচ্ছে, ইয়েস, এই যে 9টা চ্যাপ্টার দেওয়া আছে, তার সঙ্গে যদি আমি নিউক্লিয়ার ফিজিক্স 1 এর সিলেবাসটাকে যদি আমি যোগ করি, তাহলে আপ টু ফিনিশিং properly the entire syllabus, that means nuclear physics 1 and nuclear physics 2, we can expect that a student has got to be prepared well himself or herself to proceed with research in the field of nuclear physics. Yes, it's right. Because most of the sectors or most of the topics he or she needs already have been covered within this syllabus.
দেন হোয়াটস নেক্সট, এটা একটা প্রশ্ন। তার আগের প্রশ্ন হচ্ছে, আমি কি এই সিলেবাসটা সুন্দর করে কভার করতে পেরেছি? নাম্বার ওয়ান। আমি যেটা বললাম এটা হচ্ছে ফিউচার সায়েন্টিস্ট, ফিউচার অ্যাডভান্সড রিসার্চার, এই রেসপেক্টে কথাটা বললাম। কিন্তু আমাকে তো পরীক্ষায় ভালো করতে হবে। তো পরীক্ষায় ভালো করতে হবে বলে কি আমি প্রশ্ন সাজেশন করে মুখস্থ করে পরীক্ষার হলে চলে যাব? নাকি আমি এমন ভাবে পড়বো যে আমার লার্নিংটাও ঠিক আছে, আমার প্রিপারেশনও ঠিক আছে? কোনটা কোনটা চাই বলো? যারা আমার এক্সিস্টিং বা কন্টিনিউইং স্টুডেন্ট তারা খুব ভালো করে জানো যে হোয়াট ইজ দ্য মেথড অফ মাই টিচিং, এটা তোমরা জানো। নতুনদের জন্য বলছি, আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। আমরা শিখব এবং অবশ্যই পরীক্ষাতে সবচেয়ে ভালো রেজাল্টটা করব। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? প্রশ্ন সাজেশন করতে হবে। প্রশ্ন সব চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন সিলেক্ট করতে হবে। নো স্যার, হাউ বুঝে ডু ইউ পড়তে থিঙ্ক? হবে। বুঝে পড়তে হবে। বুঝে তো পড়বো বাবা। পরীক্ষায় ভালো করার জন্য আমাকে প্রথম, শোনো, সংস্কৃত একটা কথা আছে, জসমিন দেশ যদাচার, অর্থাৎ যেখানে যেটা প্রচলন সেই অনুযায়ী নিজেকে দাঁড় করাতে হবে। কিন্তু আমার আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য ন্যূনতম যে জায়গাটি আমাকে অর্জন করতে হবে সেখানে কোনো আপোস করা যাবে না। তোমার আত্মস্বার্থ হচ্ছে ফিজিক্সটা শেখা, এবং যেহেতু পরীক্ষা পদ্ধতির মাধ্যমে আমাকে অ্যাসেস করা হবে, তাহলে আমাকে ওই জায়গাটিতে অবশ্যই আমি আপোস করতে পারবো না, কারণ ওই কাগজ দিয়ে তোমাকে মানুষ চিনবে যে আমি আদৌ ফিজিক্স শিখলাম কিনা। ক্লিয়ার? এরপর যখন আমি ওই কাগজটা দিয়ে যখন আমি আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবো, তখন আমি প্রমাণ করব যে দেখুন, কাগজটা আমি পেয়েছি যথাযথ জ্ঞান অর্জনের মাধ্যমে। মুখস্থ করে আমি হঠাৎ করে লটারি টিকিটের মতো প্রশ্ন কমন পড়ে গেছে মুখস্থ, আমি ওখানে লিখে দিই। যেহেতু পরীক্ষা পদ্ধতি ওরকম, পরীক্ষা পদ্ধতিতে কোনো ক্রিয়েটিভ বিষয় নাই, গতানুগতিক ট্রেডিশনাল। তাহলে কোন ব্যক্তিটি শিখে ভালো করলো আর কোন ব্যক্তিটি না শিখে ভালো করলো, এটা ডিস্টিংশন হয়ে যাবে। যে একই সিজিপিএ পাওয়া একজন নাসার সায়েন্টিস্ট আর একজন চাকরি পায় নাই। তুমি যদি এখন ভালো কোনো একটা প্রাইভেট স্কুলেও শিক্ষক হিসেবে জয়েন করতে পারো, তুমিও কিন্তু একদম মান সম্মানের সাথে, আমি আবারও বলছি, মান সম্মানের সাথে তোমার লাইফটা লিড করতে পারবে। প্রশ্নটা হচ্ছে, ওই চাকরিটা তুমি পাবে কি পাবে না, অথবা পাওয়ার পরে এই যে বললাম যে মান সম্মানের সাথে লিড করতে পারবে, ইট ইনক্লুডস মেনি ডাইমেনশনস। এসব নির্ভর করছে আসলে তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো তার উপর। অতএব প্রপার লার্নিং এর ক্ষেত্রে আমরা কোনোভাবেই আপোস করতে পারবো না। এইবার আসা যাক কোন চ্যাপ্টার গুলি আমি অবশ্যই টাচ করব। যেমন দেখো, টু নিউক্লিয়ন সিস্টেমে প্রথমে ডিউটেরিয়নকে নিয়ে একটা চ্যাপ্টার করা হচ্ছে, যেটা আজকে আমি কিছু কথা অবশ্যই আলোচনা করব। তারপর টু নিউক্লিয়ন সিস্টেম একটা ইন জেনারেল স্ক্যাটারিং এর ক্ষেত্রে, মানে নিউট্রন প্রোটন, নিউট্রন নিউট্রন প্রোটন প্রোটন ইত্যাদি, এখানে একটা ছোট্ট আলোচনা করা আছে। নিউক্লিয়ার ফোর্সেস, ডেফিনেটলি এই চ্যাপ্টার থেকে যদি কখনো কোনো প্রশ্ন নাও আসে পরীক্ষাতে, তবুও এটা আমাদের পড়তে হবে, বিকজ উই নিড টু নো অ্যাবাউট নিউক্লিয়াস। নিউক্লিয়ার শেল মডেল অবশ্যই পড়তে হবে, কারণ নিউক্লিয়ার শেল মডেলে আমি দেখব যে এই যে নিউক্লিয়ন গুলো, তার সাথে যে এনার্জি শেলের যে ডিস্ট্রিবিউশনের রিলেশন গুলো রয়েছে, ইন অ্যানালগাস টু দ্য ইলেকট্রন ডিস্ট্রিবিউশন অফ ইন অ্যান অ্যাটম,
এই জিনিসগুলো সম্পর্কে আমার ধারণাগুলো ক্লিয়ার হবে এখান থেকে। এবং যখন আমি নিউক্লিয়ার রিয়াকশন স্টাডি করব, তখন কিন্তু স্পিন, অ্যাঙ্গুলার মোমেন্টাম, তারপরে তার স্টেট, স্টেট বলতে সিঙ্গলেট, ট্রিপলেট, ডাবলেট স্টেট গুলো সম্পর্কে জানতে হবে। অতএব 1 থেকে 4 পর্যন্ত আমাকে অবশ্যই পড়তে হবে। এখানে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না, এবং সেটা ফার্স্ট ওয়ার্ড থেকে লাস্ট ওয়ার্ড পর্যন্ত উইথ প্রপার এক্সপ্লেনেশন অ্যান্ড প্রপার থিওরি, প্রপার আন্ডারস্ট্যান্ডিং। কালেকটিভ মডেল, conceptual, just you can go through it, just on a discussion, nothing more. নিউক্লিয়ার রিয়াকশন ডেফিনেটলি করতে হবে, ডেফিনেটলি। কারণ এটাই হচ্ছে তোমার মডার্ন নিউক্লিয়ার ফিজিক্স এর মূল ভিত্তি, এবং এটা অন্তত 2 থেকে 3টা প্রশ্ন আসে এখান থেকে। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর নিউক্লিয়ার রিয়াকশনের থিওরিটিক্যাল যে ইলাস্ট্রেশন রয়েছে, এবং আমরা যে রিসার্চের ক্ষেত্রে নিউক্লিয়ার মডেল কোড ব্যবহার করি, আহ, এটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল মিনস, এটা কম্পিউটেশনাল মেশিন আমরা ইউজ করি। এটা বেসড অন অপটিক্যাল মডেল, এন্ড দিস ইজ দ্য লেটেস্ট মডেল ফর নিউক্লিয়ার রিঅ্যাকশন স্টাডি। সো 1, 2, 3, 4, 6, 7 এই 6টা চ্যাপ্টার আমরা ফার্স্ট ওয়ার্ড থেকে লাস্ট ওয়ার্ড পর্যন্ত পড়বো, এবং দিস ইজ দ্য চ্যাপ্টার সাজেশন। দ্যাট মিনস এই কোর্সটা, এই 6টা চ্যাপ্টার পড়ার পরে যদি আমি ছেড়ে দিই যে আমি আর পড়াতে পারছি না, বাকিটা তোমাদের, তখন কি হবে জানো? বাকি যে 3টা চ্যাপ্টার রইলো, এটা তোমরা নিজে নিজে পড়লেই বুঝতে পারবে। ক্লিয়ার? জি স্যার। বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়ে যে ব্যক্তি আনন্দ পাওয়ার জায়গাতে পৌঁছাতে পারে, এটা সাহিত্যের ভাষায় বলছি, ডেফিনেটলি তিনি সুনীল গঙ্গোপাধ্যায় বা সমরেশ বসু পড়লে, সমরেশ মজুমদার পড়লে, হুমায়ুন আহমেদ পড়লে অবশ্যই বুঝবেন এবং অবশ্যই আনন্দটা পাবেন। তাহলে আমার ট্রেনিং হচ্ছে 1, 2, 3, 4, 6, 7। ক্লিয়ার? এই প্রসঙ্গে জি কারো স্যার। কোনো কথা আছে কিনা? তো স্যার, আপনি কি তাহলে আমাদের এই 9টার মধ্যে 6টা চ্যাপ্টার পড়াবেন? এই জন্য পুরা কোর্স ফি দিলাম আপনাকে? হতেই পারে এমন প্রশ্ন। না, আমি তা বলিনি। আমি বাকি 3টা চ্যাপ্টার আলোচনা করবো, এবং সেটা মোস্ট বেসিক জায়গাগুলো ডিসকাস করে যাব। এমনকি এর মধ্যে যদি কোনো কমপ্লিকেটেড থিওরি থাকে, তার আন্ডারস্ট্যান্ডিং আমি ক্লিয়ার করে দিয়ে যাবো। কিন্তু আমি, আই উড লাইক টু সাজেস্ট ইউ দ্যাট এট ফার্স্ট ইউ উইল কভার দ্য ফার্স্ট 6 চ্যাপ্টার্স। ক্লিয়ার? তোমার নিজের পরীক্ষা ফেস করার, স্ট্রংলি পরীক্ষা ফেস করার জন্য, যে কোনো পরিস্থিতিতে পরীক্ষা ফেস করার জন্য, যে কোনো পরিস্থিতিতে ফুল অ্যান্সার করার জন্য তোমার প্রিপারেশনটাকে কনফার্ম করতে হবে। ওই যে বলেছি, জসমিন দেশ ও যদাচার। আমার দেশের সিস্টেম হচ্ছে পরীক্ষার খাতায় লিখে প্রমাণ করতে হবে যে আমি বুঝি। কিন্তু আমি তো মানুষ, আমার তো একটা ক্ষমতার সীমাবদ্ধতা আছে, তাই না? পারদর্শিতার তো একটা লিমিটেশন আছে। তো সেই লিমিটেশন অনুযায়ী চিন্তা করলে অবশ্যই আমাকে আগে আমার ক্যাপাসিটি অনুযায়ী যতটুকু ধারণ করতে পারি সেটা আমাকে কনফার্ম করতে হবে। আমার কথাটাকে যদি আরেকটু আমরা ডাইলিউট করে ব্যাখ্যা করি, তাহলে এরকম একটা বিষয় দাঁড়াচ্ছে। প্রথম কাজ হচ্ছে লার্নিং প্লাস প্রিপারেশন, ওইখানে কোনো গ্যাপ থাকতে পারবে না। এরপর হচ্ছে অ্যাডিশন, তার মানে 1, 2, 3, 4, 6, 7 এটা হচ্ছে কম্পালসারি। এই এই 6টা ভিন্ন ভিন্ন কারণে কম্পালসারি। আর এর পরের গুলো somehow related to this 6 চ্যাপ্টার্স, বা বলা যায় যে তোমার এই কনসেপ্ট গুলোর সঙ্গে তার একটা রিলেশন রয়েছে।
অথবা এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হলে বাকিগুলো তুমি নিজেও রিড আউট করতে পারবে। অর্থাৎ অ্যাডভান্সড নলেজ হচ্ছে লার্নিং অ্যান্ড ট্রেনিং একসঙ্গে হতে হয়। তাই আমি সেই চেষ্টাটাই তোমাদের জন্য করব, লার্নিং অ্যান্ড ট্রেনিং। এবার আমরা আগে সামনে এগোবো। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? হুম। No, sir. চ্যাপ্টারটার নাম কি বলো তো? কি দেখতে পাচ্ছ? The nucleon ব্যবস্থা deuteron. দ্বিনিউক্লিয়ন ব্যবস্থা, ডিউটেরন। কেউ কি আমাকে একটু বলবে যে স্যার, মানে এরকম একটা নাম দিয়ে চ্যাপ্টারটা শুরু হলো কেন বা বইটা শুরু হলো কেন স্যার? ইজ দেয়ার এনি ওয়ান যার মনের মধ্যে এই প্রশ্নটা কাজ করছে যে আমি দ্বিনিউক্লিয়ন বা দুটো নিউক্লিয়ন ব্যবস্থা নিয়ে শুরু করছি, এবং সেই ভদ্রলোকের নাম হচ্ছে ডিউটেরন। এছাড়া কি আর অন্য কোনোভাবে এই নিউক্লিয়ার ফিজিক্স টুটা শুরু করা যেত না? যেমন নিউক্লিয়ার ফিজিক্স ওয়ানে আমরা নিউক্লিয়ার ধর্মাবলী পড়লাম, রেডিও অ্যাক্টিভিটি পড়লাম, আলফা ডিকে, গামা ডিকে, বিটা ডিকে পড়লাম, নিউক্লিয়ার স্পিন পড়লাম, অনেক কিছু পড়লাম। এই সাবজেক্টটা ঠিক এরকম একটা নাম দিয়ে শুরু হলো কেন? নাকি বিরক্ত হচ্ছে না স্যার? টাইম কিল করছেন, টাইমটা কাভার হয়ে গেলে ক্লাসটা ক্লোজ করে দিয়ে স্যার অন্যদিকে চলে যাবে, কারণ পরের ব্যাচ থার্ড ইয়ার ওয়েট করছে, ওদের আজকে নিউক্লিয়ার ফিজিক্স ক্লাস। যাই হোক, কিন্তু বাবা, যদি এমন হয় যে কারো ব্রেন ভাবনার জন্য এখনো তৈরি হয়নি, বা কারোরটা না ভাবতে ভাবতে অবশ্যই আছে, এই দুটোকে তো আকুপাংচার করা আমার কাজ নাকি? একজন প্রফেসরের কাজ কি? শুধু পুঁথিগত বিদ্যা বক বক করে গেলাম, দেখো আমি এগুলো সব বুঝি, দেখো এটাই 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 এই জন্য হয়েছে? নাকি তুমিও যে বুঝো সেটা, সেই অনুভূতিটা তোমার মধ্যে জাগ্রত করা, কোনটা আমার দায়িত্ব বলো? স্যার আমাদের মধ্যে অনুভূতি জাগানো স্যার। সুতরাং আমি তো মোরলেস কিছু না কিছু শিখেছি বলেই তো, ধরো, তোমাদেরকে পড়ানোর দায়িত্ব পেয়েছি সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে। কিন্তু তোমার যদি ভিতরে আত্মবিশ্বাসটা গ্রো আপ না করে যে আমি চাইলে ভাবতে পারি, আমি চাইলে চিন্তা করতে পারি, আমি একজন চিন্তক হতে পারি, তাহলে আমি আমি তোমার জন্য কি করলাম তাহলে? আমি তো আমার বাহাদুরি দেখিয়ে চলে গেলাম, তোমার জন্য কি রেখে গেলাম আমি? কারো মনে কি প্রশ্নটা আসছে কেন দ্বিনিউক্লিয়ন ব্যবস্থা নিয়ে কথা বলছি, ডিউটোরিয়ান দিয়ে কেন শুরু করলাম? ঠিক বলতে পারতেছি না, স্যার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে কথাটা বললে যে স্যার ঠিক বলতে পারছি না, that means your thinking level is not going to analyze the aspect of naming this chapter two nucleon system the deuteron calculus. That means the one and only, and definitely very important issue. এইবার আমরা এইটার উপর আলোচনায় আসছি। এখানে এটা আবুল হাসান স্যারের বই, উনি ওই প্রশ্ন উত্তর আকারে জিনিসগুলো লিখেন, তো তো এটা খারাপ না, কিন্তু একদিক দিয়ে ভালো যে টপিকের ক্রোনোলজি অনুযায়ী উনি প্রশ্নগুলো যেভাবে আসে পরীক্ষাতে ওইভাবে অ্যান্সার গুলো লিখেন। এগুলো
ইনফ্যাক্ট তোমাদের যে বইগুলো তোমরা পড়ছো এগুলো নোট বই, এই জন্যই তো আমি বলি যে তোমার বাড়তি নোট করার কোনো প্রয়োজন নেই। আমার লেকচারটা শুনবা, বিষয়টা ক্লিয়ার করে নিবা, খাতায় প্র্যাকটিস করবা, বইটা ফলো করবা, ব্যাস। আলাদাভাবে নোট লাগবে কেন? আর ফোর্থ ইয়ার মাস্টার্স থার্ড ইয়ারের একটা স্টুডেন্টের তোমার হস্তলিখিত নোট, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপারও বটে। যেমন ধরো, আমি এই বইটাই হুবহু লিখে যখন তোমাকে আমি হাতে কলমে লিখে পিডিএফ করে পাঠালাম, ওহ, এটা স্যারের নোট, ইটস রং। তুমি কি মুখস্থ করার জন্য প্রস্তুত হয়ে বসে আছো? ডেফিনেটলি নয়। আর যখন তোমার অ্যানালিটিক্যালি লার্নিংটা হয়ে গেল, বাবা, তুমি কেন, ওয়াই শুড ইউ বদার ফর এ হ্যান্ড রিটেন নোট? ওয়াই শুড ইউ? আগামী দিন আমি নিউক্লিয়ার ফিজিক্সের যে লেকচারটা দিব সেটা হচ্ছে আই উইল স্টার্ট ফ্রম ইয়ার, মানে ফাংশনালি আমি উইথ কোয়ান্টাম মেকানিক্যাল অ্যানালিসিস। আর আজকে আমি যে লেকচারটা প্রথমে বলেছি যে আজকে এমন কিছু হয়তো বা হবে না যেটা তোমার পরীক্ষার প্রস্তুতি মূলক সরাসরি প্রশ্ন উত্তরের মতো ক্লাস, সেটা নয়। বাট তোমার যে মনস্তাত্ত্বিক একটা রিলেশনের জায়গা তৈরি হবে, সেই কারণে এটার নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস। এবার খেয়াল করো, তারপর আমি এমন কিছু কথা এখন বলবো বা চেষ্টা করব যেটা হয়তো বা ওই পরীক্ষার হলে বসে তোমার অনেক আননোন কোশ্চেনের অ্যান্সার চলে আসতে পারে। খুব ভালো করে শুনো। আমি প্রশ্ন করলে যারা জানো অ্যান্সার করবা, শেয়ার করবা আমার সঙ্গে, তাহলে দেখবা তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বে। ডিউটেরন মানে কি? স্যার, এটা হচ্ছে বাড়ি হাইড্রোজেন পরমাণু একটা ডিউটোরিয়াম নিউক্লিয়াস। আমরা ওইভাবে না বলি, আমরা বলি ডিউটেরন মানে হচ্ছে একটি প্রোটন এবং একটি নিউট্রন সম্বলিত একটি নিউক্লিয়াস। ঠিক আছে? ভারী বলছি এই জন্য যে হাইড্রোজেনের, ইন জেনারেল, হাইড্রোজেনের পরমাণুতে অর্থাৎ নিউক্লিয়াসে একটি মাত্র নিউক্লিয়ন থাকে, সেটা হচ্ছে প্রোটন। রাইট? তাহলে ডিউটেরন হচ্ছে হাইড্রোজেনের একটি আইসোটোপ। আমি এবার একটু বোর্ডে চলে যাচ্ছি। বোর্ড ওপেন করতে করতে একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে অ্যাটলিস্ট নিউক্লিয়ার ফিজিক্স ওয়ান এই কোর্সের এই কোর্সের নিউক্লিয়ার স্পিন চ্যাপ্টারটা যদি তোমাদের ক্লিয়ার থাকে, খুব ভালো। না থাকলে ক্লিয়ার করতে হবে। বাবা, তোমরা একটা কাজ করো প্লিজ, তোমরা ইয়ে করো না।
সরি, আমার একটা ফোন আসছিল তো এই জন্য। দেখো তাহলে, আইসোটোপ কাকে বলে? বলো একটু, আইসোটোপ কাকে বলে? আর যার ভর সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা সেম, ওটাই আইসোটোপ স্যার। দেখা যাচ্ছে? বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার। এখানে হচ্ছে প্রোটন, 1 প্রোটন প্লাস 0 নিউট্রন। এখানে 1 প্রোটন প্লাস 1 নিউট্রন। এখানে 1 প্রোটন প্লাস 2 নিউট্রন, রাইট? জি স্যার। তাহলে আমরা যদি 1 প্রোটন প্লাস 0 নিউট্রন বলি, দ্যাট ইজ সিম্পলি এ প্রোটন। এটা হতেই পারে, বাট দিস ইজ নট এ ফ্রি প্রোটন। কারণ আমি যদি একটা হাইড্রোজেন অ্যাটমকে প্লট করি, তার অরবিটে একটা ইলেকট্রন আছে কিন্তু। সো দে হ্যাভ ফর্মড এ বাউন্ড সিস্টেম within themselves, proton and electron, right? বুঝলে হ্যাঁ বলুন, না বুঝলে না বলুন। জি স্যার, বুঝছি। এবং সেই জন্য আমরা হাইড্রোজেন নামে একটা গ্যাসকে নেচারে দেখতে পাই। কিন্তু পৃথিবীর মানুষ অবাক হতে শুরু করলো যখন দেখা গেল এমন একটা পিকুলিয়ার ঘটনা। এইখানে হলো প্রোটন একটা, নিউট্রন একটা, তাহলে চার্জ থেকে +1, এবং হয়তো বা ইলেকট্রন একটাই আছে ওখানে। কি রে, এখানে দেখলাম একটা প্রোটন একটা, আর এখানে প্রোটনের সাথে নিউট্রন একটা ঢুকলো, নিউক্লিয়াসটা ভারী হয়ে গেল। তখন ডিউটোরের নাম দিলাম ডি, এবং যখন আমি দেখি D2O, তারা বললাম ভারী পানি। মনে আছে? জি স্যার। এখন ওটা বাদ দিলাম, একে বের করে নিয়ে আসি আমি। দিস ইজ ডিউটোরন, প্রোটন, নিউট্রন একসাথে। ইনি আমার ডিউটোরন। প্রশ্ন হচ্ছে, একে নিয়ে এত মাথা ব্যথা কেন? কারণ একটা সিঙ্গেল প্রোটন, সিঙ্গেল নিউট্রন তো একটা এলিমেন্টকে তৈরি করতে পারে। একটা সিঙ্গেল প্রোটন কোন প্রকার কনফ্লিক্ট তৈরি করছে না, কারণ তার একটা স্টেবল সিস্টেম তৈরি করেছে প্রোটন, ইলেকট্রন। দ্যাটস গুড। নট অনলি দ্যাট, একটা সিঙ্গেল প্রোটন ডিফাইনিং এ নিউক্লিয়াস, তার মানে আলটিমেটলি এখানে আদার্স কোনো ফিনোমেনন এখানে নেই। কিন্তু যখনই প্রোটন এবং নিউট্রনকে আমি একসঙ্গে বাউন্ড অবস্থায় দেখতে পাচ্ছি, ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং ইন অ্যাডিশন টু দ্য সিম্পল থিঙ্কিং। হোয়াট? প্রোটনের চার্জ আছে, নিউট্রনের চার্জ নেই, but both of them are fermions. Fermions মানে হচ্ছে হাফ ইন্টিজার, হাফ অড ইন্টিজার মাল্টিপল স্পিন। ভেরি গুড। তার মানেটা কি? তার মানে এদের মধ্যে কি ধরনের বল কাজ করছে? প্রোটন আর ইলেকট্রনের মধ্যে তো অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, নিউট্রনের তো চার্জই নাই। আবার এমনও না যে তারা দুজনকে ধাক্কা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাও না। আবার দুজনেরই স্পিন হচ্ছে হাফ, প্রোটন স্পিনও হাফ, নিউট্রন স্পিনও হাফ। তাহলে ঘটনাটা কি? ওরা কিভাবে এরকম বাউন্ড অবস্থা আছে? আরো পিকুলিয়ার ব্যাপার হলো, আমরা যদি দেখি এইটা ছাড়া, যেমন ধরো আলফা পার্টিকেল মিনস He2O4, অর্থাৎ দুটো প্রোটন চারটা নিউট্রন, দুটো প্রোটন দুটো নিউট্রন, একটা একটা কম্বাইন্ড
এবং একটা স্টেবল সিস্টেম তৈরি করেছে যার নাম আমি বলছি আলফা পার্টিকেল, বাট দ্যাট ইজ হিলিয়াম নিউক্লিয়াস। আলফা পার্টিকেল ডাজন্ট মিন হিলিয়াম অ্যাটম, এটা মাথায় রেখো কিন্তু। আলফা পার্টিকেল মিনস হিলিয়াম নিউক্লিয়াস। সো একে যদি আমি দেখি, ওর যদি বাইন্ডিং এনার্জি খুঁজি, এটা সেপারেশন এনার্জি পার নিউক্লিয়ার ইজ মোর দ্যান 7 MeV এর মতো। কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রোটন আর নিউট্রন যে একটা কম্বাইন্ড এবং স্টেবল স্টেট তৈরি করেছে, ওর বাইন্ডিং এনার্জি 2.22 সামথিং MeV। অর্থাৎ আমরা যদি এখান থেকে ভেঙে প্রোটন বা নিউট্রনকে বের করতে চাই, তাহলে সেপারেশন এনার্জি পার নিউক্লিয়ন দাঁড়াচ্ছে গিয়ে 1.11 সামথিং MeV। অ্যাবসার্ড হলো। হাউ ইজ ইট পসিবল? আমরা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন গ্রাফ পড়েছি না থার্ড ইয়ারে, মনে নেই তোমাদের? মনে আছে? বাইন্ডিং এনার্জি ভার্সেস মাস নাম্বার একটা কার্ভ পড়েছিলাম না আমরা, মনে আছে? হ্যাঁ স্যার, মনে আছে স্যার। আবার আমরা দেখলাম যে নিউট্রন একটা স্টেবল এবং ওর কোনো এক্সাইটেড স্টেটও নাই। কি রে, এটা কি করে সম্ভব? সে তো নো ওয়ে উই আর গেটিং ইট। আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে নিউট্রনের ক্ষেত্রে আমরা যদি তার ম্যাগনেটিক মোমেন্ট হিসাব করি, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট ফর প্রোটন ইজ পজিটিভ, ম্যাগনেটিক মোমেন্ট ফর নিউট্রন ইজ নেগেটিভ। আর দুটোকে কম্বাইন করলে আমি যা পাই সেটা ইজ গ্রেটার দেন ম্যাগনেটিক মোমেন্ট অফ নিউট্রন। সেটা খুবই কম, খুবই লিটল একটা অ্যামাউন্ট, ডিফারেন্সটা খুবই লিটল, বাট সেটা কেন হলো? তখন আমরা চিন্তায় পড়ে গেলাম যে তাহলে বিষয়টা কিরকম। এইটা প্রোটন, প্রোটন ম্যাগনেটন, এইটা নিউট্রন, নিউট্রন, নিউট্রন ম্যাগনেটন, নাকি এইটা প্রোটন নিউট্রন আর এটা নিউট্রন ম্যাগনেটন, অর্থাৎ ম্যাগনেটাইজেশন। তো দেখা যায় যদি প্রোটন আর নিউট্রন, আমরা জানি যে ফার্মিয়ন্সের আহ, বিশেষ করে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের স্পিন হচ্ছে প্লাস মাইনাস হাফ এইচ কাট বলি আমরা, কিন্তু ইন দ্য ইউনিট অফ এইচ কাট, অর্থাৎ আমরা যদি এইচ কাটের এককে হিসাব করি তাহলে শুধু এই সংখ্যাটাই ব্যবহার করি। যদি প্যারালাল হয় নিউট্রন এবং প্রোটন স্পিন, দ্যাট মিনস এটা যদি এসপি হয়, এটা এসএন হয়, তাহলে এই বাউন্ড সিস্টেমটা হতে পারে হাফ প্লাস হাফ ইকুয়াল টু 1। যদি দুইজনই উল্টা হয় তাহলে হবে মাইনাস হাফ প্লাস মাইনাস হাফ ইজ ইকুয়াল টু -1। আর যদি প্যারালাল অ্যান্টি প্যারালাল হয় তাহলে হতে পারে হাফ মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 0। তাহলে কোনটা হচ্ছে? আমরা এভিডেন্স পাই এইটা। আবার অ্যাকর্ডিং টু শেল মডেল আমরা জানি যে প্রত্যেকটা নিউক্লিয়ন তার একটা অরবিটে রয়েছে। আবার তাদের সবাইকে নিয়ে কম্বাইনিংলি ওই নিউক্লিয়াসেরও একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে, যেটাকে আমরা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়াল টু 0, 1, 2, 3, মনে আছে? তোমরা পড়েছো? জি জি স্যার। স্যার। টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জে ইজ ইকুয়াল টু এল প্লাস এস, মনে আছে? আসলে এল প্লাস মাইনাস এস বলি আমরা, কারণ এল তো আর নেগেটিভ হতে পারে না, কিন্তু এসটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। তো এই সব মিলিয়ে এই জিনিসগুলো মনে আছে তোমাদের? তারপর আমরা পড়েছিলাম ML, MS, মনে পড়ে? এই দুটোর কম্বাইন্ডলি আবার পড়েছি MJ। এগুলি কি মনে আছে? মনে আছে? জি স্যার, কথা আছে বলো। স্যার। আছে স্যার, এটা মনে আছে। তো এই যে আমি খেলনার মতো করে লিখছি,
তোমাকে কিন্তু নিউক্লিয়ার ফিজিক্সে তুমি ইউ উইল ইউ উইল গিভ দ্য ফুল অ্যান্সার হোয়াট এভার মে বি দ্য কোশ্চেন, তখনই যখন তুমি আমার মতো করে কলম ধরবার লিখতে থাকবা। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে কি করতে হবে আমাকে তোমরা আজকে ফ্রাঙ্কলি বলো, নেক্সট ক্লাসে আমার কি আসলে নিউক্লিয়ার স্পিন চ্যাপ্টারটা টাচ, যেমন তোমাদের ইলেকট্রনিক্স পড়িয়েছিলাম যারা আছো আমার কন্টিনিউ স্টুডেন্ট যারা আছো আগে থেকেই, তোমাদের ইলেকট্রনিক্স প্রথম ক্লাসে বসে আমি ধারণা করেছিলাম তোমাদের পিএন জাংশন, ট্রানজিস্টর, তারপরে ক্যারেক্টারিস্টিক অফ ট্রানজিস্টর, বেসিক অ্যাম্পলিফায়ার। একটু কথা বলো না, আমাকে কেন কষ্ট করতে হচ্ছে? শাহ খান তুমি বলো, তোমাদের কয়টা ক্লাস নিয়েছিলাম আমি থার্ড ইয়ার ইলেকট্রনিক্স এর উপরে? 5-6টার কম না। না স্যার, আরো বেশি হবে স্যার। আমার কাছে মনে হচ্ছে প্রায় 1 মাসের মতো স্যার আমাদের ওই ট্রানজিস্টরের উপরে ক্লাস নিয়েছেন স্যার, যেটা আসলে লা- আমাদের এতে ওই। লাভ কি হয়েছে? লাভ হয়েছে পরের গুলা, পরে 4-5 চ্যাপ্টার শেষ হয়ে গেছে আর 1 মাসের মধ্যে, রাইট? হ্যাঁ, জি স্যার। জি স্যার, মানে ইলেকট্রনিক্স এর স্যার ভিত্তিটা স্যার ওই 1 মাসে স্যার আমাদের খুবই মানে স্ট্রং হয়ে গেছে স্যার। যার কারণে স্যার পরবর্তী চ্যাপ্টার গুলো স্যার আমাদের কিন্তু তেমন মানে দুর্বোধ্য কেমন কিছু মনে হয় নাই। একবারে ইজি লেগেছে মোটামুটি স্যার, সবকিছুই বুঝতে পেরেছি ক্লিয়ারলি। তো স্যার আশা করছি স্যার নিউক্লিয়ার ফিজিক্সটা স্যার, যদিও বলা হয় স্যার ওই যে অনেক স্যাররা বলে যে নিউক্লিয়ার ফিজিক্স ইজ আনক্লিয়ার ফিজিক্স। সো স্যার আশা করছি স্যার এটা আপনার হাত ধরে স্যার এটা আমাদের কাছে ক্লিয়ার হবে। এই এটা স্যার পর্যন্ত তো আমাদের বিশ্বাস। যারা যারা ছিলে তোমাদের কাছে আলোচনাগুলো কেমন লেগেছে একটা রিভিউ দিতে পারো? আর আসলে স্যার আমি ফুল ক্লাস ছিলাম না স্যার। আমি আইসা যতক্ষণ পাইছি স্যার ক্লাসটা খুবই স্যার ভালো লেগেছে। স্যার আসলে আমরা থার্ড ইয়ারে যা পড়েছি স্যার, তার থেকে স্যার আসলে এটা যে স্যার একটা মাইক্রোস্কোপিক ভিউ থেকে স্যার আপনি যে পড়াইলেন স্যার, এটা খুব স্যার আমার কাছে ভালো লেগেছে এবং থার্ড ইয়ারে কিছুই পড়োনি? থার্ড বুঝতে ইয়ারে পেরেছি কিছুই স্যার। পড়োনি বলতে, কিছুই পড়োনি বলতে থার্ড ইয়ারে তো পড়েছো ক্লাসিক্যাল নিউক্লিয়ার ফিজিক্স, আর এখন তো পড়বা কোয়ান্টাম নিউক্লিয়ার ফিজিক্স। মানে কথাটা খুব মানে পদার্থবিজ্ঞানীরা শুনলে রেগে যাবে, কিন্তু আমি আমার মতো করে বলছি। থার্ড ইয়ারে যা পড়েছো ওখানে ছিল জাস্ট একদম নমিনাল কিছু নলেজ, আর কিচ্ছু না। বাট সেটা ফাউন্ডেশন ছিল। আর এখন যেটা পড়বে, এখন হচ্ছে তোমাকে ইন ফিউচার ইউ উইল বিকাম, hopefully you will become a researcher of nuclear physics. In that respect, the syllabus is designed, and you must have to proceed focusing on that aim. সেভাবে সিলেবাসটা তৈরি করা হয়েছে। কিন্তু এখানে যেগুলো প্রিভিয়াস নলেজ তোমার প্রয়োজন হবে সেটা হচ্ছে নিউক্লিয়ার স্পিন সম্পর্কে তোমার ধারণাটা ক্লিয়ার হতে হবে, একদম ক্লিয়ার হতে হবে। নিউক্লিয়ার ফোর্স সম্পর্কে ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। কেমন? আর নিউক্লিয়ার মডেল যা এলিমেন্টারি যা ওখানে পড়ানো হয়েছে সেটা, আর এখানে হচ্ছে শেল মডেলটা করবো। আচ্ছা, নতুন যারা ছিলে তোমাদের, তোমাদের একটু ওপিনিয়ন নিই। নতুন যারা আসছো আজকে, একদম নতুন যারা, তারা কিছু বলো। তোমরা কি বুঝতে পারছো যে আমাদের লার্নিং মডিউলটা কেমন হতে পারে, বা স্যার কি করতে পারবেন তোমাদের জন্য? প্লিজ, যদি কেউ বলো। কোনো অসুবিধা নেই, তুমি কালকে থেকে ক্লাস করবে কি করবে না তাতে কোনো সমস্যা নেই। আজকে তোমার যেটা রিয়েলাইজ করলে সেই কথাটা তুমি শেয়ার করো। সাইমা বলো, সাইমা। সাইমা শুনতে পাচ্ছ আমার কথা, সাইমা? জি স্যার। হ্যাঁ, কি জিজ্ঞেস করেছি বলো তো তুমি? তুমি এতক্ষণ অ্যাক্টিভ ছিলে, ক্লাসে অ্যাক্টিভ ছিলে? জি জি স্যার, ওই আমি মিউটটা অন করতে পারতেছিলাম না, যে টাচ হচ্ছিল না। হ্যাঁ, বলছি যে তোমার কি মনে হলো বলো।
জি স্যার, আহ আসলে মানে আমরা আসলে যতটুক বইয়ে পড়ি অতটুকুই আবদ্ধ থাকি। আসলে আমরা যে মানে আসলে বাইরে আরো অনেক কিছু জানাটা ইম্পর্টেন্ট, এটা বুঝতে পারতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি তোমার মতো করে বলেছো, দ্যাটস ভেরি গুড। এইচপি গেস্ট, এইচপি গেস্ট কে? এইচপি গেস্ট শুধুমাত্র এইচপি ব্র্যাকেটে গেস্ট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? তোমার নাম টাম তো নাই এখানে। স্যার আমি আজকে নতুন আর কি জয়েন করছি স্যার। ভেরি গুড, এটা ডিভাইস ভেরি নেম গুড, স্যার। ওয়েলকাম। তোমার নাম কি? আমার নাম তুষার আহমেদ। ঠিক আছে, কোন কলেজে পড়ো তুমি? স্যার গভর্নমেন্ট কেসি কলেজ। কেসি কলেজ, এটা কোথায় জানি? স্যার ঝিনাইদহ। ও, ঝিনাইদহ, ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, এনাম কই? আজকে এনাম নাই। এনাম জয়েন করে না। যাই হোক, তো তুমি বলো তো দেখি আজকে। এই, হ্যাঁ, তুমি মাইক্রোফোন আনমিউট করো। তোমার সাথে কথা বলছি তো আমি জি স্যার। এতক্ষণ। তুমি তো শুরু থেকে ছিলে মনে হয়। জি স্যার, পাঁচ থেকে ছিলাম। তোমার কি, তোমার রিয়েলাইজেশন কি বলো? তোমার উপলব্ধি কি আজকে ক্লাস করে? স্যার আসলে আমি যতটুকু বুঝলাম, আমরা আসলে বই থেকে যেটা পড়ি সেটা আমাদের আসলে সেটা আমাদের কাছে দুর্বোধ্য মনে হয়, বাট আমার কাছে ক্লাস করে যেটা মনে হলো যে আসলে এটা অনেক চিন্তার খোরাক যোগায় আর কি, অনেক কিছু ভাবনা চিন্তা মানে উপলব্ধি হয় আর কি। আমার যাই হোক প্রথম থেকে আমি যতটুকু ক্লাস করলাম আমার কাছে আহ, বেশ ভালো লেগেছে স্যার। আজকে তুমি কিছু পড়াইনি বাবা, আমি কিচ্ছু পড়াইনি তো তোমাকে। স্যার এই যে আজকে যে বিষয়গুলো যেগুলো বললেন এগুলো আসলে অনেক কিছু চিন্তার খোরাক যোগায় আর কি স্যার। আজকে জাস্ট আমি তোমাকে ভাবতে বাধ্য করলাম যে আমি কেন ডিউটোরনকে দিয়ে শুরু করব। এটা একটা মিরাকল এবং স্টেবল নিউক্লিয়াইড এবং স্মলেস্ট নিউক্লিয়াইড। প্রোটন প্রোটন কোনো বাউন্ড সিস্টেম হয় না। নিউট্রন নিউট্রন কোনো বাউন্ড সিস্টেম হয় না। প্রোটন নিউট্রন একটা বাউন্ড সিস্টেম করেছে, সেটার নাম ডিউটোরন। এটাই ছিল মিরাকল অফ দ্য ইনভেনশন। এবং সেখান থেকে আমরা চিন্তা করতে শুরু করলাম যে প্রোটন আর নিউট্রন যেহেতু দুইজনকে টেনে ধরে রেখেছে, ডেফিনেটলি আমার গ্র্যাভিটেশনাল ফোর্স অথবা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের বাইরেও কোনো ফোর্স থাকতে পারে। এই চিন্তার উৎকর্ষ এভিডেন্স হচ্ছে ডিউটেরন। বুঝতে পেরেছো কেন এটা দিয়ে চ্যাপ্টারটা শুরু করা হয়েছে, বইটা শুরু করা হয়েছে? আমি প্রশ্নের উত্তরটা তখন দিই নাই, তোমরা কেউ জিজ্ঞাসা করো। এখন উত্তরটা দিয়ে দিলাম হয়েছে ওর কথার প্রসঙ্গে। এখন বুঝতে পেরেছো? স্যার আবার একটু বলেন না কি বলছেন? প্রোটন মানে প্রোটন কোনো বাউন্ড বাউন্ড সিস্টেম পাওয়া যায় না। নিউট্রন নিউট্রন কোনো বাউন্ড সিস্টেম পাওয়া যায় না। কিন্তু প্রোটন নিউট্রন, একটা প্রোটন এবং একটা নিউট্রন মিলে বাউন্ড সিস্টেম পাওয়া যায়, যার নাম হচ্ছে ডিউটেরন। And this is the smallest possible stable nuclide in nature. So this is very, very interesting. এবং এর কারণেই কিন্তু এর কারণেই কিন্তু আমরা ভাবতে শিখলাম যে ডেফিনেটলি একটা চার্জ আছে, একটা চার্জ নাই, তারা যদি দুজনকে আটকে পড়ে থাকতে পারে তাহলে এখানে গ্রাভিটেশনাল ফোর্সও না, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সও না, অন্য কোনো ফোর্সের একটা ভূমিকা এখানে আছে, না হলে এটা হতে পারে না। এই ডিউটেরন কিন্তু আমাদেরকে, ডিউটেরনের অস্তিত্বই আজকে আমাদেরকে এইখানে নিয়ে আসছে নিউক্লিয়ার ফিজিক্স পড়তে। তার স্যার মানে আমার স্যার এখানে
বলেন ভাই, আপনার প্রশ্নটা করেন স্যারকে, পরে আমি স্যার করছি। স্যার তার মানে মানে ডিউটেরনটা হচ্ছে একটা প্লুটন আর একটা নিউটন, তাই না স্যার? মানে দিস ইজ দ্য লোয়েস্ট অ্যান্ড স্মলেস্ট পসিবল স্টেবল নিউক্লিয়াইড ইন নেচার। এবং ওর আরো অদ্ভুত কাণ্ড হচ্ছে, লিখেছে আমি, তুমি দেখো না, খেয়াল করনি মনে হয়। অদ্ভুত কাণ্ড হচ্ছে সে এত কম বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন নিয়েও সে স্টেবল। এটা একটা অদ্ভুত কাণ্ড, অদ্ভুত মানে সেরকম অদ্ভুত, যেটা স্টেবল নিউক্লিয়াইড গুলোতে আমরা পাই অ্যারাউন্ড 8 MeV, সেখানে ওনার ওনার হচ্ছে 1.11 সামথিং MeV। মানে এটা কল্পনাই করা যায় না যে কেমনে সে স্টেবল আছে। তো সেখান থেকেই আমরা স্পিন, অ্যাঙ্গুলার মোমেন্টাম, কম্বিনেশন, কেমন স্টেট অফ কম্বিনেশন, এই বিষয়গুলো মারাত্মকভাবে আমাদের মাথায় ঢুকলো। তারপরে কেঁচো করতে গিয়ে সাপ, মানে বর্তমান নিউক্লিয়ার ফিজিক্স। স্যার, আমি একটা কথা বলতাম। স্যার, আমরা প্রকৃতিতে যে পানিটা পাই এবং এখানে D2O, আমরা তো জানি সচরাচর H2O এই পানিটার পাই এবং এর পানির কাজটাও বুঝি। কিন্তু স্যার, D2O এই পানি ধরনের এটা মানে আমার জানামতে যতটুকু সামুদ্রিক পানি নাকি এটা। তো স্যার, এই পানিটা আসলে কি এর উৎস কি? এটা কি প্রাকৃতিতে পাওয়া যায়, না এটা কৃত্রিম ভাবে তৈরি হয়? আর এর কাজটা কি দ্বিতীয়, স্যার যদি জি স্যার, এই পানিটা আমরা পাই কই? এটা সামুদ্রিক পানি? না না না, জি স্যার। এটা কি কথা বললে বাবা? জি স্যার, একটু সামুদ্রিক পানিতে তো মিনারেলস বা সল্ট বেশি থাকে বলে ডেন্সিটিটা একটু করে আর কি। এই জন্য দেখো না, এই আহ, মানে সমুদ্রের নৌযান আর স্বাদু পানির নৌযানের মধ্যে আকৃতিগত তফাৎ থাকে, খেয়াল করো না? এটা তো ক্লাসিক্যাল ফিজিক্স, লবতার কারণে, এটা অন্য কোনো কারণে এটা নয়। ভারী পানি আমরা ল্যাবেই বানাই, ল্যাবরেটরিতে হয়। কিন্তু ডিউটেরন ইনডিউসড রিয়াকশন যেহেতু আমরা করি, সো ডিউটেরন উই ক্যান প্রডিউস ডিউটেরন, স্টেবল ডিউটেরন আমরা তৈরি করতে পারি। আর নেচারে যদি এটা তৈরি হতে হয়, শুনো, এক একটা জিনিস যদি মানে একবার তুমি প্রথম দিনেই যদি আহ, পঞ্চম অধ্যায়ে চলে যাও, তাহলে তো সমস্যা। আমি তোমাকে বোঝাবো কেমনে, বলো? তুমি এখন নিউক্লিয়ার রিয়াকশন পড়ো নাই তো বাবা, নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন পড়ো নাই, নিউক্লিয়ার ফিশন ফিউশন পড়ো নাই, তাহলে আমি কি করে তোমাকে বোঝাই বলো তো? আহ, মানে স্যার, আমরা এসএসসি থেকে D2 শব্দটা শুনে আসি তো স্যার, বারো পারি, কিন্তু এটা বাস্তবতা দেখি নাই কখনোই যে এটা আসলে কি স্যার। বাস্তবে এটা 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 তৈরি করা সম্ভব এবং তৈরি করা হয়, সম্ভব এবং তৈরি করা হয়। তো তুমি যে, তোমার ভয়ের কোনো কারণ নাই। ইন নেচার, ইন নেচার মিনস অ্যাবসলিউটলি ইন নেচার, ঝর্ণা হোক, টিউবওয়েল হোক, নদী হোক, সাগর হোক, কোথাও তোমার এই পানি গিলে ফেলার কোনো সম্ভাবনা নাই। তুমি দেখো। জি স্যার। আর কারো কোনো প্রশ্ন না থাকলে, আমার থার্ড ইয়ারের ছেলে মেয়েগুলো মানে মনে মনে আমার উপর বিরক্ত হচ্ছে। প্রায় 9:30 থেকে বসে আছে, জানো? তাহলে তোমরা আমাকে নেক্সট দিন কাদের সাথে কথা বলছিল, মেহেদী হাসান, শাকিল ইসলাম, শহীদুল ইসলাম, একটা ছেলেও কথা বলে না, নাজমা আনসারি, মোহাম্মদ রায়হান, আব্দুস সাত্তার, শিখা, কে কারো মনে কোনো প্রশ্ন নেই? যত প্রশ্ন আমার মনে, তাই না? তিথি, এই তিথি, তুমি একটা রিভিউ দাও। তিথি, 30 সেকেন্ড একটা রিভিউ দাও। স্যার আমি একটু বলি স্যার। বলো। স্যার আসলে আমি অনেক এক্সাইটেড স্যার, কেন জানেন স্যার? কারণ হুম। নিউক্লিয়ার নামটা স্যার খুবই সুন্দর, প্লাস হচ্ছে
এটা হচ্ছে স্যার আমার ওয়াইফের পাসওয়ার্ডের যে পাসওয়ার্ডটা এটাও দিয়ে রেখেছি স্যার। তারপরে হচ্ছে স্যার আপনার লেকচার শোনার পরে আমার যেটুকু মনে হয়েছে যে স্যার আসলে নিউক্লিয়ারটা আগে থার্ড ইয়ারে পড়েছি, বাট কি যে পড়েছি স্যার আমি নিজেও বলতে পারবো না, কারণ এখানে জ্ঞানের লেভেলও স্যার বলতে গেলে জিরো। বাট আমি স্যার এক্সাইটেড যে আপনার আজকে লেকচার শোনার পর মনে হচ্ছে যে মানে নিউক্লিয়ার ফিজিক্সটা পড়ার পর কিছুটা শিখতে পারবো স্যার, এরকমটা মনে হচ্ছে। কারণ স্যার ওই আগে তো শুধু নিউক্লিয়ারই ভাবতাম, বাট এটার ভিতরে যে স্যার আসলে আপনি যেতগুলো কথা বলছেন স্যার আসলে অনেক মজা। বাট ভিতরে স্যার আমি খুব এক্সাইটেড যে আরো ভালো কিছু শিখতে পারবো। If you want to know the universe, if you want to know the mechanism of creation or mechanism of getting created of this universe, you must have to go through nuclear physics. Understand? এবং সেই জি কারণে স্যার। বিষয়টা কমপ্লিকেটেড, সেই কারণে বিষয়টা একটু কমপ্লিকেটেড। সো তোমাকে অবশ্যই কাম অ্যান্ড কোয়াইট থিঙ্কিং লেভেল, থিঙ্কিং সাইকোলজি, থিঙ্কিং মডিউল প্র্যাকটিস করতে হবে। এবং তোমার ম্যাথমেটিক্যাল এবং ফিলোসফিক্যাল দুটো গ্রাউন্ড খুবই স্ট্রং হতে হবে। অনলি দেন ইউ ক্যান রিচ টু নিউক্লিয়ার ফিজিক্স। ইয়েস স্যার। স্যার ঘুমিয়ে গেছিলে না, আমি বুঝতে পেরেছি, বলো। স্যার আমার নেটে প্রবলেম করতেছে। আহ স্যার আমি কি বলবো, আমার স্যার ওই যে কোয়ান্টাম মেকানিক্স স্যার খুব ভয় ছিল প্রথমে, হুম, তারপর আপনার সাথে শেয়ার করলাম, হুম। আপনি বললেন ক্লাস করতে থাকো দেখা যাক। তো স্যার আলহামদুলিল্লাহ, তারপর স্যার এখন আর আমার কোনো সাবজেক্টে ভয় নাই, আপনার উপর 100% ভরসা আছে। আমি জানি নিউক্লিয়ার ফিজিক্সেও আমি ভালো শিখতে পারবো, কারণ আপনি স্যার যেভাবে পড়ান আমাদের বেসিকটা স্যার আপনি ক্লিয়ার করে দেন। ওই স্যার প্রশ্ন ধরে ধরে তো আমাদের মানে যে নির্দিষ্ট প্রশ্ন পড়বো ওরকম না স্যার। মানে এই জিনিসটা যে আগে সাফার করছি সেই জিনিসটা স্যার এখন আর আমাদের করতে হবে না। আমাদের যেখান থেকে প্রশ্ন আসুক আলহামদুলিল্লাহ স্যার আমরা পারবো যদি আমরা পড়ি। এটা আমার মনে হয় স্যার। প্রশ্নকর্তা প্রশ্ন করবে, আমি প্রশ্ন নিয়ে চিন্তা করবো কেন? আমি চিন্তা করবো কন্টেন্টস নিয়ে। জি স্যার। পুরো কাহিনী আমার কাছে জানা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাটক আমি পুরোটা দেখেছি। তুমি কোত্থেকে প্রশ্ন, তোমার ব্যাপার, আমার পুরোটা জানা আছে তো। জি স্যার, স্যার সেটাই আমি বলতে চাচ্ছিলাম। তো এটাই দেওয়া উচিত। আমি ফোর্থ ইয়ারে পড়ি, আমি কি ছোট বাচ্চা যে আমি ক্লাস 8 এর বৃত্তির জন্য কনফার্ম A+ গাইড? আমি কি ওই লেভেল আছি নাকি এখন? কিন্তু স্যার কম বেশি তো আমাদের সব জায়গায় এভাবে পড়ায়। স্যার আপনি প্রত্যেককে জিজ্ঞেস করেন কম বেশি সব ওরে জায়গায় পাগলি, অধিকাংশ। ওরে মা, আমি তো তা বলছি না। একদিন আমি মারা যাব, তাহলে তোদেরকে কি এই দায়িত্ব পালন করতে হবে না? এই দায়িত্বকে আমি জি সারা স্যার। জীবন আমি পালন করবো। তাহলে স্যার আমাদেরকে আপনি এইভাবে মারা তৈরি যাবেন না হতে স্যার, হবে। এগুলো বলবেন না। কি আশ্চর্য! আমি একদিনের না কথা স্যার বলছি। বলবেন না। আমার এই ছেলে মেয়েগুলো যদি আমার মতো করে, আমার চেয়ে আরো ব্রিলিয়ান্ট না হয়, তাহলে আমার এই শিক্ষকতা করে লাভ কি? জি স্যার। সবাই ভালো থেকো। আমি আর আজকে তোমাদেরকে আর সময় দিতে পারছি না বাবা, বাট আমি খুব এনজয় করছিলাম তোমাদের এই প্রশ্ন, তোমাদের ঔৎসুক্য আমাকে খুব। আচ্ছা, আমার নওশিন তাবাসসুম এই কন্যাটা কিছু বলবে কিনা দেখি। নওশিন, তুমি কিছু বলবে? স্যার আমি একটু ছোট্ট করে বলি। বলো। স্যার আমি তো আগে থেকে ক্লাস করছি, যেমন স্যার ইলেকট্রনিক যেমন ভীতিটা ছিল, ক্লাস করার পর স্যার ওই ভীতিটা আগের মতো আর নেই। আশা করি স্যার নিউক্লিয়াস তো এর ব্যতিক্রম ঘটবে না। আমার স্যার আরেকটা প্রশ্ন ছিল যে এখানে তো স্যার তিনজন স্যারের আপনি বইয়ের কথা বললেন, এর মধ্যে স্যার বেশি কোনটি ফলো করা হবে, বা স্টুডেন্ট হিসেবে আমার কাছে কোনটি থাকলে ভালো হয় আর কি। মাঝে মধ্যে এমনও হতে পারে যে কোনোটাই ফলো করি নাই আমি, কোনোটাই পছন্দ হয় নাই, আমি নিজে লিখে দিয়ে দিচ্ছি, এমনও হতে পারে, কারণ এটা নিউক্লিয়ার ফিজিক্স, আমার মাই ফিল্ড অফ রিসার্চ, মাথায় রেখো। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, আম্মাজান বলেন। স্যার আমি আসলে মিউটটা ঠিক করতে পারতেছিলাম না, তো আনমিউট করতে পারতেছিলাম না, এই জন্য আসলে রেসপন্স করতে পারিনি তখন। তার মানে তোমার অনেক আগে থেকে কিছু বলার ইচ্ছা ছিল, যেটা তুমি
স্কোপটা তৈরি করতে পারোনি। ঠিক আছে, জি বলো। তার মানে আপনি যখন নতুনদের জিজ্ঞাসা করার কথা বলতেছিলেন তখন আমি ওয়েট করতেছিলাম যে কখন আমার নাম নেবেন বা আমি কিছু বলবো। তো তারপর সময় স্বল্পতার কথা বললেন, এজন্য আবার আমি নিজে থেকে আর কি কথা বললাম না। তো স্যার আমি হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আমি হচ্ছে দিনাজপুর আদর্শ কলেজে পড়াশোনা করি। তো আমি তৃতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করছি, কিন্তু ফিজিক্স সম্পর্কে আমার কোনো জ্ঞানই নাই। মানে আমি শুধু সাজেশন পড়ছি, প্রশ্ন বের করছি, অ্যান্সার মুখস্থ করছি, গিয়ে পরীক্ষা দিচ্ছি আর কি এরকম। কিন্তু ফিজিক্স সম্পর্কে জানার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেটা শেখা হয়নি। এই অনার্স ফাইনাল ইয়ারে আসার পর এখন আমার মনে হচ্ছে যে আসলে আমি যে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছি আমি তো কিছুই জানি না, বা আমার এই সাবজেক্ট সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, বা আমার কোনো মেধার বিকাশও হইলো না, বা আমি কাউকে কিছু শিক্ষাও দিতে পারবো না। তো আমার ইচ্ছা আর কি, ওটা আমার করার বাবা জন্য যে তুমি টিচার। আরেকবার পৃথিবীতে আসবা সেই সুযোগও তোমাকে দেওয়া হবে না, ঠিক না? প্রকৃতি এটা দিবে না তো। জি জি। জি স্যার, ওই জন্য আমি খুব করে চাচ্ছিলাম শিখার, মানে শিখার জন্য চাচ্ছিলাম, কিন্তু কোনোভাবে আমি এটা পারতেছিলাম না আর কি। কোনো মানে আমার টিচারের মাধ্যমে হোক বা দিনাজপুরে মানে কোনো সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু আপনার আজকে ক্লাসটা করার মাধ্যমে আমার মনে হয়েছে যে না, আমি মানে শেষ হয়ে যায়নি আমার সময়, হয়তো আমি অনেক কিছু শিখতে পারবো যতটুকু সময় পাবো। আর আমার নিজের কাছে খুব আফসোস মনে হচ্ছে যে আপনাকে আমি আগে থেকে জানিনি কেন, বা আপনার সম্পর্কে আমি জানলে হয়তো আরো ভালোভাবে শিখতে পারতাম ফিজিক্সটা আর কি, এরকম মনে হচ্ছে আমার কাছে। থ্যাংক ইউ মা, তোমাকে অনেক 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 ধন্যবাদ। তবে আরেকটা কথা শুনে নাও, জি। যেটা গত ক্লাসে আমি বলেছিলাম, সেটা হচ্ছে a teacher never teaches anything. How peculiar. Then what's his duty? Yes, students learn, but the teacher, what he or she does as his or her duty is that teacher creates the reason for the student to learn. Clear? জি স্যার। আমি তোমাকে কখনোই কিছু শেখাতে পারবো না তুমি যদি না শিখো। তার মানে কি দাঁড়াচ্ছে? তারপরে শেখার জন্য যথেষ্ট মগজ তোমার আছে, তুমি শিখো না, শিখতে চাও না, তাই তুমি শিখো না। থিং ইজ দ্যাট, ভালো করে খেয়াল করো। তার মানে কি, তোমার যে শেখা দরকার এবং তুমি যে শিখতে পারো চাইলে, এই কারণটা তোমার মধ্যে স্টাবলিশ করার দায়িত্ব হচ্ছে টিচারের। সুতরাং সেটা শেখানোর থেকে আরো অনেক বড় গুরু দায়িত্ব। আর এই জন্য টিচারের সঠিক বাংলা হচ্ছে গুরু, শিক্ষক না, প্রশিক্ষক না, গুরু গুরু। মাথায় ঢুকলো জিনিসটা? শিক্ষকের কাজ শেখানো, গুরুর কাজ কিন্তু শেখার কারণ সৃষ্টি করা। তো টিচার বলতে আসলে ওটাই বোঝানো হচ্ছে, গুরু বোঝানো হচ্ছে। আমি তোমাকে শেখাবো না, তুমি শিখবে। না স্যার আমি শিখবো না, এই যে না স্যার আমি শিখবো না, আমি ওই নাটাকে হ্যাঁ করব, এটা হচ্ছে আমার দায়িত্ব। আর আমি সবসময় ছেলে মেয়েদেরকে এই কথাটাই বলি যে দেখো বাবা, তোমরা শিখতে না চাইলে আমারে বকবকানি কোনো মানে নাই। এত কষ্ট করে বকবক করে কোনো মানে নাই। তোমাদের শিখতে না চাইলে আমি কোত্থেকে তোমাদের শেখাবো? না স্যার শিখতে চাই। কেন শিখতে চাও? ওই যে আপনি বলছেন যে এটা 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 এরকম, তাহলে আমি শেখাবো। কারণ ওই যে আপনি বলছেন যে এটা এটা, ওইটা ছিল আমার অবদান। এরপর আমি যা বলবো সেটা তো বইয়ে লেখা আছে। তাবাসসুম, তুমি ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ আমি যে স্যার এতক্ষণ যে আপনাকে লেকচারটা অনেক অনেক। দিলাম, এখানে তো আমার কোনো অবদান নাই। এটা তো হচ্ছে প্রতিষ্ঠিত যে জ্ঞান, সেটা আমি তোমাদেরকে উপস্থাপন করলাম। কিন্তু আমার এই উপস্থাপনা যে তোমার মনোযোগ দিয়ে শোনা উচিত, সেই সেই জায়গাটা আমি তৈরি করতে পেরেছি কিনা, যে তাবাসসুম বা শাকিল বা তিথি বা বা কি বলে, জান্নাত অথবা সাইমা, এরা আমার কথাগুলো শুনবে। এইটা হচ্ছে একজন গুরুর কাজ, একজন উস্তাদের কাজ, একজন টিচারের কাজ।
আমি এই কারণে টিচারের প্রতিশব্দ শিক্ষক, আমি এটা সমর্থন করি না। এটা বাংলায় হওয়া উচিত গুরু, উর্দু হিন্দিতে হওয়া উচিত ওস্তাদ। শিক্ষক, এটা এটা এই ভার্সেটাইল শব্দ ক্যারি করে না। আর কথা বুঝতে পেরেছো? বাকিরা শুনছো আমার কথা? জি স্যার। শেখানো হচ্ছে শিক্ষক, আর শেখার কারণ যিনি সৃষ্টি করেন তিনিও কি শিক্ষক, নাকি তিনি শিক্ষকের শিক্ষক? ওরা কিন্তু ইংরেজিতে টিচার বলতে ওটাই, ওরা ট্রেনার এবং টিচার দুটো শব্দ ব্যবহার করে। আমরা কি করেছি, আমরা বাংলা করতে গিয়ে ওটাকে প্রশিক্ষক করেছি, ট্রেনারকে। আসলে ওরা টিচার বলতে বোঝে গুরু, আমরা যেটাকে উপমহাদেশীয় ল্যাঙ্গুয়েজে গুরু বলি, উস্তাদ বলি। আর ট্রেনার মানে হচ্ছে শিক্ষক ওদের ভাষায়। আমরা, উই আর নট অনলি ট্রেনার, একজন গুরু, ট্রেনার কাম টিচার। তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আগামী সোমবারে আগামী সোমবারে আমরা হচ্ছে ইয়ে করব, ওই, আচ্ছা তোমরা বলো তো, আগামী সোমবারে কি নিউক্লিয়ারের আরেকটা ক্লাস নিব, নাকি আমরা অন্য একটা সাবজেক্টের ক্লাস নেব? কারণ এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা হচ্ছে, আমি আজকে আমার লেকচার থেকে একটা জিনিস রিয়েলাইজ করেছি। তোমরা যদি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি বলবো কথাটা। জি স্যার বলেন। তোমাদের থার্ড ইয়ার নিউক্লিয়ার ফিজিক্স এর ডেপথটা আমার কাছে খুব উইক মনে হচ্ছে, এবং নিউক্লিয়ার স্পিন যে চ্যাপ্টারটা আছে, এটা মনে হয় আমাকে আবার পড়াতে হবে, আমার মনে হচ্ছে। তোমাদের কি মনে হয়? জি স্যার, অবশ্যই স্যার। প্লিজ যারা আছো তোমরা সবাই রেসপন্স করো। স্যার, করতে হবে, কারণ স্যার থার্ড ইয়ারে তো স্যার ওইভাবে বেসিক তো স্যার হয় নাই, পড়া হয় নাই, সব মুখস্থ বিদ্যা ছিল। বাস্তবিদ্যা ছিল না, তোমরা শিখোনি তাই আর কি। সব তো পড়াতে পারবো না বাবা, তবে নিউক্লিয়ার স্পিন চ্যাপ্টারটা আমার জন্য এখানে খুব গুরুত্বপূর্ণ। আর কোয়ান্টাম মেকানিক্সটা তো আমি কনফার্ম করে নিয়েছি আমার মতো করে, সো ইট উইল নট ক্রিয়েট এনি ফার্দার প্রবলেম, আই বিলিভ। স্যার যেভাবে পড়লে স্যার আমরা ভালো করতে পারবো, যেভাবে পড়ালে স্যার আমরা ভালো বুঝতে পারবো, স্যার আপনার সুবিধা মতো স্যার আপনি পড়ান। শোনো, এই যে বলছো না কথাটা, খুব জি খুশি স্যার। হলাম। এবার ইলেকট্রোডিনামিক্স শুরু করবো, দেখবা যে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, গস ল, তারপরে হচ্ছে কিছুই ক্লিয়ার নেই, তখন আমাকে আবার পিছনে যেতে হবে। এবার রিলেটিভিটি কসমোলজি শুরু করব, দেখবো যে ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স ক্লিয়ার নাই। মারে এগুলো আমি বুঝি, আমি বুঝি তো, আমি এটা না বুঝলে তো এ পর্যন্ত এত বয়স হতো না। কিন্তু আমি চাই না যে আমার কোনো ছাত্রছাত্রী তাদের সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা খারাপ করবে, এটা আর কি। ঠিক আছে, আমি ইনস্ট্রাকশন দিলে, এটা তোমরা একটু কমিটমেন্ট করো যে সব তো আর আমি একেবারে লাইন বাই লাইন পড়াতে পারবো না, কিন্তু আমি তোমাদের গাইডলাইনটা দিলে যেন তুমি এটা ফলো করতে পারো, বা ফলো করে আমাকে এনশিওর করতে পারো যে স্যার হ্যাঁ এরকম না এরকম হয়েছে, আমরা, আপনি বলেছিলেন এগুলো পড়তে, আমরা এখানে না এই জায়গায় আটকে গেছি, এই জায়গা বুঝতে পেরেছি। কি শাকান, ভুল বললাম? জি না স্যার, স্যার ঠিক আছে স্যার, আপনি ওইটাই বেটার হবে স্যার। ফাউন্ডেশন ক্লিয়ার না হলে তো আমিও আগাতে পারবো না, তাই না? কারণ তোমাদেরকে আমি ক্লাস ক্লোজ করব, ক্লোজ করার আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে, তোমরা এতদিন যে তিনটা সাবজেক্ট পড়েছো, কোয়ান্টাম মেকানিক্স টু,
Yes, that was definitely a critical subject. Solid state physics, in my opinion, not that much challenging as quantum mechanics or any other subject. যাই হোক, আর ইলেকট্রনিক্সটা আমার কাছে সবসময় খুব ফ্রেন্ডলি সাবজেক্ট মনে হয়, কারণ আমার মাস্টার্সটা ছিল, মাস্টার্সের রিসার্চ ছিল ইলেকট্রনিক্সে, এবং আমি আমার ছাত্র জীবনে থ্রু আউট মাই স্টুডেন্ট লাইফ শেয়ার করছি তোমাদের সাথে, অল মেকানিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স আমার উপরে নাম্বার কেউ পায় নাই। অল মেকানিক্স, আই এম রিপিটিং, অল মেকানিক্স ইনক্লুডিং ম্যাথমেটিক্যাল ফিজিক্স। অল মেকানিক্স বলতে ক্লাসিক্যাল মেকানিক্স, ম্যাথমেটিক্যাল ফিজিক্স, ইলেকট্রোডাইনামিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যেটা তোমাদের ফোর্থ ইয়ারে আছে, তারপরে কোয়ান্টাম মেকানিক্স, অনিমেষ চক্রবর্তীর উপরে কেউ নাম্বার পায় না ডিপার্টমেন্টে। এগুলো আমার খুব ফেভারিট সাবজেক্ট। আর মাস্টার্স আমার রিসার্চও ছিল হচ্ছে ইলেকট্রনিক্স এর উপর, এমফিলে ছিল কনডেন্সড ম্যাটার মানে সলিড স্টেট ফিজিক্স, আর আমি পিএইচডি করেছি নিউক্লিয়ার ফিজিক্সে। সো এটা আমার জন্য আশীর্বাদ যে আমি সবগুলো ফিল্ড কভার করে আসছি। অনেকে একই ফিল্ডে করে, যে যে ফিল্ডে মাস্টার্স করেছে সেই ফিল্ডে এমফিল করেছে, সেই ফিল্ডে পিএইচডি করেছে, কিন্তু আমার জন্য ব্যতিক্রম হচ্ছে আমি তিনটা ফিল্ডে তিনটা ডিগ্রি নিয়েছি। আজকে আর সময় নষ্ট করতে পারবো না বাবা, অলরেডি আমার এই ছেলে মেয়েগুলো মানে বাচ্চারা মানে বুক ঘুমায় গেছে কিনা কি জানি। তো সবাই ভালো থেকো। আজকে ক্লাসটা আমি করব না, শেয়ার করব না বোধহয়, বাট তুমি বলেছিলে, বলেছিল মনে হয় আমাকে, এনাম বলেছিল না? হ্যাঁ, স্যার ক্লাসটা রেকর্ড করে নি। ওদের শয়তানটা নিজেই মনে হয় এখন নাই। কই এনাম, কই? নাই তো, দেখো। যাই হোক, আমি থাকবে, আমার কাছে এটা থাকবে, ইন্ট্রোডাক্টরি ক্লাসে থাকবে, ডোন্ট ওয়ারি। কিন্তু আমি আই উড লাইক টু অ্যাডভাইস ওয়ান্স অ্যাগেন, নিউক্লিয়ার স্পিন চ্যাপ্টারটা তোমরা ক্লিয়ার কিনা এটা আমাকে কিন্তু এনশিওর করার পরে আমি নেক্সট ক্লাস শুরু করব। এখন আমরা কি আগামীকাল ইলেকট্রোডাইনামিক্স অথবা রিলেটিভিটি ক্লাস শুরু করব, নাকি নিউক্লিয়ার ফিজিক্সে রিপিট করব? বলো। আমার মনে হয়েছে আর একটা ক্লাস নিয়ে নেন স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আগামীকাল উইল স্টার্ট উইথ দ্য ওয়েভ ফাংশন অ্যান্ড স্টেবিলিটি অফ ডিউটেরম। দ্যাট মিনস we will enter into nuclear physics 2 functionally in the next lecture. Good night. সবাই ভালো থেকো, শুভরাত্রি, সবার ওয়ালাইকুম কল্যাণ আসসালাম। হোক, সবার স্যার কল্যাণ আসসালামু হোক। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।